হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে নিফটি মাত্র 15 পয়েন্ট নিচে, অর্থাৎ 22,945-এ ক্লোজিং দিয়েছে। অন্যদিকে ব্যাংক নিফটি 49,087, অর্থাৎ 172 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। আজকে ডিআইএ 3,072 কোটি টাকার বাইং করেছে, আর এফআইআইও বাইং দেখাচ্ছে 4,787 কোটি। ফ্রেন্ডস, এফআইআই যে বাইংটা দেখাচ্ছে, এই বাইংটা অন্য এক ধরনের বাইং। সেটা কি? গতকাল সিঙ্গাপুর গভর্নমেন্ট ভারতী এয়ারটেলে প্রায় তাদের যে হোল্ডিং ছিল 8,000 কোটি টাকার তারা সেল করার কথা বলেছিল সিঙ্গাপুর গভর্নমেন্ট, এফআইআই। তো আজকে যে এই সমস্ত ডিলগুলো থ্রু ব্লক ডিল হয়ে থাকে। মোস্টলি যে সেলিংটা অ্যাবজর্ব হয়েছে সেটা কিন্তু পুরোটাই কোনো F2 দ্বারা। মিনস, যেটা আমি বলতে চাইছি যে এফআইআই যে বাইং, এটা ওয়ান অফ দ্য বাইং ভেবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। মানে মার্কেটে, ওভারঅল মার্কেটে কিন্তু এফআইআই সেলিং হয়েছে। যেহেতু ভারতী এয়ারটেলে কোনো একজন এফআইআই প্রচুর মাল কিনেছে, তাই টোটাল ফিগারটা পজিটিভ দেখাচ্ছে বলে অনুমান। ঠিক আছে, যাই হোক, নিফটি কিন্তু 22,900 লেভেলে আজকে প্রায় বেশ কয়েকদিন কিন্তু কাটাচ্ছে। ঠিক আছে, এটার মানে বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, মার্কেট একটা লেভেলে দীর্ঘদিন কাটাচ্ছে, উইক একটা পুরো সপ্তাহ প্রায় কাটাতে চললো। ডেলি ভিত্তিতেও যদি দেখা যায়, একই জায়গাতে 1, 2, 3, 4, 5 দিন মোটামুটি কাটাচ্ছে। মার্কেটের একটা শেষের আগের যে প্যাটার্ন, সেই টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে বলে অনেকে কিন্তু অনুমান করছেন, মার্কেটের বিভিন্ন রকমের পণ্ডিতরা, যেটা নিয়ে আমরা আগে চর্চা করব। ফ্রেন্ডস, কালকে কিন্তু এসবিআই একটা অত্যন্ত অ্যাট্রাকটিভ প্ল্যান অ্যানাউন্স করেছে, এবং যেটাকে কেন্দ্র করে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে শুরু করে সবাই কিন্তু স্টেট ব্যাংকের অ্যাপ্রিসিয়েট করেছে। কি না, জন নিবেশ এসআইপি is a pivotal step towards democratizing wealth creation and promoting financial inclusion in India. By lowering entry barriers and leveraging digital platform, we aim to attract first-time investors, small savers, and those in the unorganized sector, with SIP starting at just rupees 250. Means এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে, মানে মোবাইলের মাধ্যমে কিন্তু 250 রুপিজের শুরু হলো, অর্থাৎ এসআইপি। চাইলে যে কেউ এই এসআইপি করতে পারে, এবং মেন অবজেক্টিভটা হচ্ছে যাতে একদম সোসাইটির লোয়ার এন্ড থেকে এসআইপি শুরু হয়। এটা কিন্তু তার ব্যাপারে মার্কেটের একটা বড় উদ্দেশ্য, এবং দেখবেন এটাকে মার্কেটিং করলে এটাতে কিন্তু খুব ভালো সাড়াও পড়তে পারে, বা এইভাবে কিন্তু আমাদের যে ডোমেস্টিকের যে পার্টিসিপেশন শেয়ার বাজারে, সেটাও বাড়তে পারে। গতকাল ফিনান্স মিনিস্টারকে এফআইআই সেলিং এর ব্যাপারে বলেছে, প্রশ্ন করা হয়েছিল। উনি বলেছেন যে দেখুন, ইন্ডিয়ান মার্কেটে এফআইআই সবচেয়ে বেশি প্রফিট হচ্ছে, তাই তারা প্রফিট বুক করছে। আর এফআইআই যদি কেউ লং টার্ম প্রফিট বুকিং না করে, তাহলে আমরা ট্যাক্স পাবো কি করে? সুতরাং মানে এফআইআই সেলিংটাকে, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটাতে যে এটা একটা বড় চিন্তার ব্যাপার, এটা কিন্তু তার মধ্যে কিন্তু কাজ করছে না। ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন attribute the recent F2 selling spree to profit booking. She suggests investment are yielding good returns in India. This as foreign institutional investor net sold equities worth nearly 19,000 কোটি last week. ঠিক আছে, তো গভর্নমেন্ট কিন্তু ক্লোজলি অবজার্ভ করছে, বাট সেভাবে কিন্তু রিয়াক্ট করছে না। ট্রেন্ড
ট্রাম্প কিন্তু যতই আমাদের প্রাইম মিনিস্টার ওখানে যাক, ট্রাম্প ইজ ভেরি ক্লিয়ার, মেক আমেরিকা গ্রেট এগেন, মিনস তার যে মূল অস্ত্র সেটা হচ্ছে ট্যারিফ। ট্যারিফ মিনস রেসিপ্রোকাল ট্যারিফ। ইন্ডিয়া সবচেয়ে বেশি, সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু খুব বেশি বেনিফিট নিচ্ছিলাম এই ইয়েতের কি বলে ট্যাক্সের। অর্থাৎ আমেরিকার যে জিনিস আসতো আমাদের দেশে তাতে আমরা বেশি ট্যাক্স বসাতাম, আমেরিকার আমাদের জিনিস যেগুলো যেত আমেরিকাতে তাতে কম বসাতো। ও বলে ওর রেসিপ্রোকাল ট্যারিফ বলছে যে তুমি যে জিনিসের উপর যেরকম ট্যাক্স বসাবে আমরাও একই ট্যাক্স বসাবো, কোনো বেশিও বসাবো না, কোনো কমও বসাবো না। সুতরাং এই ব্যাপারে কিন্তু তার যে রিজিডিটি, এর ফলে কিন্তু আমরা কিন্তু প্রায় অলমোস্ট, যেটা বিভিন্ন ভাবে বিভিন্ন সমীক্ষাতে বেরিয়ে এসছে, উই আর গোয়িং টু লুজ 60,000 crore অ্যাপ্রক্সিমেটলি। ফ্রেন্ডস দেখুন, কি করতে হবে, ধরুন বাইরের কোনো জিনিস যখন আসবে, যদি আমরা তাকে সস্তা করি, সেক্ষেত্রে কি হবে, ডোমেস্টিক যে প্লেয়ার আছে তাদেরকে তারা হয়তো প্রোটেকশন পাবে না। অর্থাৎ আমেরিকান জিনিস যদি সস্তা হয়ে যায়, লোকে আমেরিকার জিনিস কিনবে। ইন্ডিয়ার যে সমস্ত বিজনেস আছে, বিজনেসম্যান আছে সেই পার্টিকুলার প্রোডাক্টের, তারা এফেক্টেড হবে। একইভাবে ধরুন আমাদের টাটার মোটরের গাড়ি চলে যায় এতে কি বলে ইউএসএ তে, সেখানে যদি টাটা মোটরের গাড়ির উপর রেট বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, টেসলা সেখানে ফার্স্ট প্রেফারেন্স পাবে। সো বাই দ্যাট ওয়ে ইকুয়েশন করা হবে, কিন্তু আলটিমেট লুজার হচ্ছি আমি, মানে আমরা ইন্ডিয়ানরা। ফ্রেন্ডস, মার্কেট গুরু সঞ্জীব বসিন, উনি জন্য বেশ কিছুদিন ধরে কিন্তু মিডিয়াতে আসছিলেন না, কিন্তু গতকাল ওনার একটা ইন্টারভিউ দেখলাম। উনি খুব ভালো কিছু, মানে খুব এক্সাইটেড কিছু কথাবার্তা বলেছেন। মার্কেট গুরু সঞ্জীব বসিন রিমেন অপটিমিস্টিক ডেসপাইট দ্য অনগোয়িং মার্কেট টার্মোয়েল। উনি খুবই আশাবাদী এই ধরনের ফলের পরে, উনি প্রেডিক্ট করছেন এ শার্প রিকভারি ইন দ্য নিয়ার টার্ম, খুব তাড়াতাড়ি রিকভারি অ্যান্ড রেকর্ড হাই বাই মিড ইয়ার, মিনস জুন জুলাইয়ের দিকে নতুন হাই হয়ে যাবে বলছেন। অন মানডে বসিন আর্জ ইনভেস্টার টু স্টে দ্য কোর্স amid the current weak sentiment, pointing to an impending rally. Night is darkest before the dawn. Extremely weak sentiment over the last 5 months, with markets seeing huge foreign selling in stocks, get set for the best rally in the very short term, but new highs in late June, July on the cards. Keep the faith and up your exposure to stocks. মানে উনি যেটা বলতে চাইছেন, দিস ইজ ফেব্রুয়ারি, জুন জুলাইয়ের মধ্যে নাকি মার্কেট নতুন হাই করবে, আই ডোন্ট নো। কিন্তু একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে ইন জেনারেলি এই যে লাস্ট কোয়ার্টার অফ দ্য ইয়ার, মিনস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই কোয়ার্টারের যে রেজাল্ট ইন জেনারেলি ভালো হয়, ফলোড বাই গুড মনসুন। সুতরাং এই মুহূর্ত থেকে মার্কেট যে কোনো সময় যে ঘুরতে পারে, এটার ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। তারপরে আমি বহু বড় বড় ইকোনমিস্টের ইন্টারভিউ দেখি, তাদের কথাতে কিন্তু কোথাও না কোথাও একই টাইপের একটা জিনিস কিন্তু উঠে আসছে। মার্কেটে সবাই রেডি আছে, শুধু ট্রিগারটা দাবলেই কিন্তু বাকি সবকিছু জিনিস শুরু হয়ে যাবে, মার্কেট হু করে উঠতে থাকবে। ফ্রেন্ডস, আজকে আমি একটা মানে অত্যন্ত ছোট্ট কোম্পানি, যেটা নিয়ে অনেকদিন ধরে চর্চা চলছে, কিন্তু আমি এই কোম্পানিটাকে অন্য একটা কোম্পানির সঙ্গে কম্প্যারিজন করে যেটা বলতে চাইছি সেটা একটু বোঝার চেষ্টা করবেন। ফ্রেন্ডস, একটা টাইমে ডিকসন টেকনোলজি ছিল মার্কেটের ডার্লিং, ঠিক আছে। আজকে যেটা আমার মনে হয়েছে, জেন টেকনোলজি যেন মানে নতুন ডিকশন বনার দিকে এগোচ্ছে। কেন বলছি সেটা একটু লক্ষ্য রাখবেন। যদিও জেন টেকনোলজি 2600 টাকা থেকে নিচে নেমে এসছে প্রায় 980 টাকার কাছাকাছি, কিন্তু ডিফেন্স ট্রেনিং অ্যান্ড অ্যান্টি ড্রোন সলিউশন প্রোভাইডার জেন টেকনোলজি will acquire two firms focused on simulation and related technology
ফর 130 কোটি টাকা দিয়ে দুটো সে কোম্পানিকে কিনছে। একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ ইন্টারন্যাশনাল 127.50 কোটি, আর একটা হচ্ছে এআরআই ল্যাবস ALPL 2.5 কোটি টাকা দিয়ে টু strengthen জেন্স ডিফেন্স সিমুলেশন ক্যাপাবিলিটি ফর এ beyond land-based training and advanced expertise in naval and maritime simulations to enhance combat preparedness। এবার আমি কেন বলছি ফ্রেন্ডস, দেখুন ডিকসন টেকনোলজি যদি আমরা চার্টটা দেখি এবং তার যদি স্টোরিটা দেখি, দেখলে অবাক হবেন যে ডিকসন টেকনোলজি একবার ডিকসন একটা টাইমে ডিকসন টেকনোলজি যখন উঠতে শুরু করে, ওকে আমরা উইকলি চার্টে আছি, আমি একটু মান্থলি চার্টটা নিলে সুবিধা হবে। ওকে, এবারে দেখুন ফ্রেন্ডস, ডিকসন টেকনোলজি ধরুন এই টাইম থেকে 20 থেকে কিন্তু দেখা যাচ্ছে যে 690 থেকে এই শেয়ারটা তখন কোথায় চলে গেল, প্রায় 10 গুণ হয়ে গেল, 6173 হাই, 6234 এই হাইতে চলে গেল। এবং এই পার্টিকুলার টাইমে যদি আপনি দেখেন, তার যদি ব্যালেন্স শিটে দেখেন, আমি কিন্তু সবকিছু জিনিস ইন ডিটেলসে আপনাদেরকে বলছি, এটা কিন্তু কোনো রকমের কোনো মানে আপনাদেরকে কিন্তু কোনো ইয়ে করার জন্য বলছি না, আমি জাস্ট কেস স্টাডি হিসাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবারে যদি দেখেন আপনি ওই পার্টিকুলার টাইমে ডিকসন টেকনোলজি, এটা হচ্ছে 20 দিকে, তখন কি হচ্ছিল 3073 কোটি টাকার সেলস এবং 46 কোটি টাকার প্রফিট, 2953 কোটি টাকার সেলস, 63 প্রফিট। তো মোটামুটি যদি দেখা যায় সেই পার্টিকুলার টাইমটাতে কিন্তু ওই সেলস এবং প্রফিট এই রেঞ্জেরই ছিল। এবং ওই পার্টিকুলার টাইমে যদি আমরা চার্টে যাই, তখন ডিকসন টেকনোলজি যে পিতে ট্রেড করতো সেটা যদি আমরা দেখাই, দেখুন তখন কিন্তু ডিকসন টেকনোলজি 165 173 পিতে কিন্তু ট্রেড করতো। ক্লিয়ার? এবারে কি হলো ডিকসন টেকনোলজির, তখন মেন স্টোরিটা কি না, যখন চায়নার সঙ্গে আমাদের ওই ইলেকট্রনিক্স গেজেট কে নিয়ে বিশাল কন্ট্রোভার্সি হচ্ছিল, আমরা ডিকসন টেকনোলজির উপরে নির্ভরশীল হয়ে পড়েছিলাম। এবার যদি দেখা যায় ডিকসন টেকনোলজি 6200 থেকে কিন্তু কোথায় চলে এলো না, প্রায় 3000-এর নিচে চলে এলো। ঠিক আছে, প্রায় 59% পর্যন্ত কিন্তু শেয়ারটা ফল করলো। ক্লিয়ার? এবং সেটা কতদিন ধরে, যদি দেখা যায় যে হাই থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 ধরুন প্রায় 2 বছর ধরে ফল করার পরে তারপরে কিন্তু সে আবার তার জার্নি শুরু করলো এবং সেটা 2600-2700 টাকার থেকে শুরু করে সে আজকে ধরুন 1900 টাকার কাছাকাছি গিয়ে পৌঁছেছে। এবং এই পার্টিকুলার টাইমে যদি আপনি দেখেন যে এই ইয়েতে থেকে 2020-তে যেখানে তার সেলস ছিল ওভারঅল 4400, সেই সেলস কিন্তু আজকে তার বেড়ে হয়ে গেছে প্রায় 10 গুণ। ঠিক আছে, মানে 10 গুণ না, সরি 8 গুণের কাছাকাছি। 2020-তে যেখানে তার প্রফিট ছিল 120 কোটি, আজকে সেখানে কিন্তু তার প্রফিট হয়ে গেছে প্রায় 7 গুণের কাছাকাছি। ক্লিয়ার? তাহলে ডিকসন, এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে ডিকসন টেকনোলজির যদি আপনি প্রমোটার বা হোল্ডিং যদি দেখেন, তাহলে দেখবেন প্রমোটারের কাছে 32.42, 23.22 কার কাছে, এফআইআই ডিআই এর কাছেও 22%। কিন্তু যদি আপনি 2000 এটা ধরুন 22-এর দিকেও যদি দেখা যায়, সেই সময় এফআইআই 16% ছিল, ডিআইআই 8% ছিল। এবং যদি কোনো কোম্পানির পোটেনশিয়াল আপ থাকে, এফআইআই ডিআইআই তারা কিন্তু মাল তুলতে থাকে এবং দে ডোন্ট সেল ইট। যেমন ধরুন ডিআইআই এই পার্টিকুলার 7% থেকে সেপ্টেম্বর 2023-এর মধ্যে 27% মাল তুললো। ঠিক আছে, কিন্তু এফআইআই তত তোলেনি, বাট ফাইনালি দুজনেই কিন্তু বর্তমানে 23% এবং 22% মাল হোল্ড করে আছে। নাও এবার আমরা যাব জেন টেকনোলজিতে। এবার কেন বলছি জেন টেকনোলজি এমন একটা বিজনেসের মধ্যে আছে, যে বিজনেসটার মধ্যে একটা লোভনীয় ব্যাপার আছে। প্রথমে আমি ইনভেস্টর যদি বলি, যে ধরুন প্রমোটারের কাছে 49% মাল আছে,
পার্সেন্ট ইয়ে কি বলে এফআইআই 8.29 এবং 9% কিন্তু ডিআইআই হোল্ড করছে। প্রফিট যদি বর্তমানে যদি দেখানো যায়, ডিসেম্বরে 152 কোটির প্রফিট ছিল, আগে ডিসেম্বরে ছিল 100 কোটি। মানে ইয়ের ক্ষেত্রে কি বলে যেভাবে তার রেজাল্ট প্যাটার্ন, সেই রেজাল্ট প্যাটার্নে কিন্তু তেমন কোনো পরিবর্তন আসেনি। কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু ভালো রেজাল্ট এসছে। 30 কোটির প্রফিট, 43 কোটি প্রফিট। কিন্তু কোয়ার্টার অন লাস্ট কোয়ার্টার আর কোয়ার্টার অন আগের প্রিভিয়াস কোয়ার্টার, সেক্ষেত্রে কিছুটা প্রবলেম দেখা দিচ্ছে। বাট ইয়ার অন ইয়ার ভিত্তিতে কিন্তু খুব ভালো তার প্রফিট আসছে, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। প্লাস এই কোম্পানি কি করছে না এক্সপানশন করছে, এবং কিন্তু তারা তাদের যে টার্গেট, রেভিনিউ টার্গেট থেকে শুরু করে প্রফিট টার্গেট, সবকিছুতেই তারা ইন্ট্যাক্ট আছে। এবারে আজকের শেয়ারটার যদি পি দেখি, প্রায় 41.3 কাছাকাছি চলে এসেছে। চার্টে যদি আমি দেখি ম্যাক্সিমাম পি, তাহলে দেখা যাবে, দেখুন পি যেখানটাতে একটা টাইমে কোথায় ছিল পি 729 কাছাকাছি, সেখান থেকে কিন্তু আজকে পি চলে এসছে কোথায় না 40 কাছাকাছি পি চলে এসছে। এবারে আজকে যদি আমি জেন টেকনোলজিকে দেখি, যে জেন টেকনোলজি যে হারে বা যে লুক্রেটিভ বিজনেসটা করে, এই বিজনেসটার কিন্তু আগামী দিনে মানে অ্যান্টি ড্রোন সিস্টেম বা ডিফেন্স রিলেটেড যে সমস্ত জিনিস, এগুলোর একটা আলাদা ডিমান্ড আছে। হতে পারে শেয়ার এখান থেকে আরো 10-15% পড়তে পারে, বাট এই শেয়ার আগামী দিনে আবার মানে যে ডিকসন টাইপের একটা বিহেভিয়ার দেখাতে পারে না, এরকম ব্যাপারটা নয়। আমার যেটা মনে হচ্ছে এই শেয়ারের মধ্যে কিন্তু সেই পোটেনশিয়াল আছে বলে মনে হয়। ফ্রেন্ডস, এটা কিন্তু কোনো রকমের কোনো রিকমেন্ডেশন নয়, এটা জাস্ট আমার একটা কেস স্টাডি। সুতরাং এটাকে নিয়ে আপনারা কোনো রকম ভাবে বাইং বা সেলিং রিকমেন্ডেশন হিসাবে দেখবেন না। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কথা হবে পরে।